বাংলা জিতে দিল্লি থেকে বিজেপিকে হাঁটাবো হাঁটাবো হাঁটাবো। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মুসলিমদের উপর শুভেন্দু অধিকারীর কর্মীরা কিভাবে অত্যাচার চালাচ্ছে। অন্যদিকে পুলিশও কিন্তু মুসলিমদেরকে গণধোলাই করে। এদিকে আজ পশ্চিমবঙ্গের সকল মুসলিমদের উপর আক্রমণ করিয়েছে বিজেপি সরকার শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে তুলপাড় পরিস্থিতি হয়, মমতা ব্যানার্জি নিজের মুখে যুদ্ধের ঘোষণা দেয়। এই নিয়ে নরেন্দ্র মোদীও বিপদে। আজ রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণ আর আজ পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন। আজ লোকভবনে ৩৫ মন্ত্রীর শপথ। এক্সপোস্টে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবনির্বাচিত রাজ্য সরকার গঠন হয়ে গেছে, মন্ত্রিসভাও কাজ করতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কাজ করছেন নিশীথ প্রামাণিক, অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, তারা কাজ করছেন। কিন্তু এই মন্ত্রিসভা বাড়তে চলেছে। তৃণমূল আরো স্পষ্ট দলের ফাটল। কে বা জাল সই করলো, সেই জাল সই নিয়ে একেবারে ল্যাজে গোবরে পরিস্থিতি তৃণমূল, অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের পাতা ফাঁদে কি নিজেই বন্দী হতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী? পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে ইস্যুটিকে ট্রাম্প কার্ড বানিয়েছিল বিজেপি, আজ সেই ব্যবস্থাপনায় যেন উল্টো বুমেরাং হয়ে ফিরে এসেছে খোদ হিন্দুত্ববাদী রাজনীতির সমর্থকদের দিকে। বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীকে ধরে বেধড়ক মারধর, নৃশংস হামলা, প্রাণনাশের হুমকি এবং অমানবিক নির্যাতনের অভিযোগ ঘিরে এবারে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে চাঞ্চল্যকর ঘটনা প্রতিনিয়ত ঘটতেছে। আজকে দেখতে পারি মুসলিমদের উপর শুভেন্দু অধিকারীর বিজেপি কর্মীরা অত্যাচার করতেছে এবং এই অত্যাচারের জন্য মমতা ব্যানার্জি অ্যাকশনে নামে এবং নিজের মুখে চাঞ্চল্যকর কথা বলে সরাসরি শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দেয় এবং এই হুঁশিয়ারিকে কেন্দ্র করে একটা মুখোমুখি সংঘর্ষ বাঁধে। দর্শক শ্রোতা, একদিকে মুসলিম কর্মীরা, অন্যদিকে হিন্দু কর্মীরা। আপনারা দেখতে পারবেন শুভেন্দু অধিকারী বিপদে পড়ে এই ঘটনাকে কেন্দ্র করে এবং নরেন্দ্র মোদীর উপর চাপ পড়ে। সবকিছুই দেখানোর চেষ্টা করব আমাদের এই একটি নিউজ প্রতিবেদনে। তৃণমূল আরো স্পষ্ট দলের ফাটল। কে বা জাল সই করলো, সেই জাল সই নিয়ে একেবারে ল্যাজে গোবরে পরিস্থিতি তৃণমূল, অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন, সন্দেহ তৃণমূলের অন্দরে কার্যত চোরাস্রোত বইছে, ভরাচ্ছে সন্দেহের মেঘ। এবার পথে মমতা, মঙ্গলে অবস্থান, বিক্ষোভে তৃণমূল নেত্রী। ঘরে বাইরে বিপদ। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেসের ঘরে বাইরে বিপদ। আর এই বিপদ এমনভাবে বাড়ছে, কোথাও যেন শান্তি নেই। সে রাজ্য বিধানসভা হোক বা হরিশ মুখার্জি রোডে হোক। সইকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছিল সিবিআইডি। আর এই প্রশ্নে, বিড়ম্বনায় তৃণমূল আরও স্পষ্ট দলের ফাটল। বিধানসভা বিরোধী দলনেতা, দলনেতা, মুখ্য সচেতক কে হবেন তা নিয়েই নিয়মের জটিলতায় পড়েছে তৃণমূল। সই কে করলো তা নিয়ে চলছে তদন্ত। নয়না বন্দ্যোপাধ্যায় থেকে বাহারুল, সিআইডি তদন্তের মুখে। সইকাণ্ডে বিধায়কদের প্রশ্নে বিড়ম্বনায় তৃণমূল এবার পৌঁছে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কে সই করলো, কে বা জাল সই করলো, সেই জাল সই নিয়ে একেবারে ল্যাজে গোবরে পরিস্থিতি তৃণমূল, অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন, সন্দেহ তৃণমূলের অন্দরে কার্যত চোরাস্রোত বইছে, ঘনাচ্ছে সন্দেহের মেঘ। ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে এবার পথে মমতা, মঙ্গলে অবস্থান, বিক্ষোভে তৃণমূল নেত্রী। বিরোধী দলনেতার নাম লিখে স্পিকারের কাছে জমা দেওয়া স্বাক্ষর নিয়েই অসঙ্গতিতে এবং সেই অসঙ্গতি কাটাতে তদন্তে নেমেছে সিআইডি। একাধিক বিধায়কের বাড়িতে সই যাচাইয়ে চলছে সিআইডি টিমের। আর তারপরেই বেড়েছে উদ্বেগ। হেয়ার স্ট্রিট থানায় বিধানসভার তরফ থেকে অভিযোগ দায়ের হওয়ার পরেই নাটকীয় পট পরিবর্তন হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি পৌঁছে গিয়েছে, কারণ বিধানসভা বিরোধী দলনেতা, উপদলনেতা, মুখ্য সচেতক হবেন তা নিয়ে সইটাকে করেছে। কালপিটটাকে, কারণ কালপিট খুঁজছেই সিআইডি তদন্ত। চৌরঙ্গিতে নয়না বন্দ্যোপাধ্যায়, ডোমজুড়ে তাপস মাইতি, ক্যানিং পূর্বে বাহারুল ইসলামের বাড়িতে সিআইডি গিয়েছিল, তারা জিজ্ঞাসাবাদ করেছে। ওদিকে বোলপুরে চন্দ্রনাথ সিনহার বাড়িতেও
পৌঁছে যায় সিআইডি। বাহারুল আগেই জানায় তদন্তকারীরা আমার কাছে জানতে চান 6ই মে আমি কোথায় ছিলাম। আমি তাদের জানাই ওই দিন আমি বাড়িতেই ছিলাম, অর্থাৎ ভাঙড়ে। ওই দিনের একটি মিটিংয়ের সই আমায় দেখানো হয়। আমি তাদের বলি ওই দিন আমি কোনো মিটিংয়ে যোগ দিইনি। তারপর ভোট পরবর্তী হিংসার কারণে বাড়িতেই ছিলাম। এরপর জটিলতা বাড়ে। তৃণমূলের প্রবীণ নেতা তথা বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় তিনি জানান আমি কোনো বেআইনি কাজে অনুমোদন দিই না। আমি তার সম্পূর্ণ বিরুদ্ধে, আমার কাউকে দিয়ে জোর করে সই করাইনি। কে লিখেছে জানি না, তবে বাহারুল ওই সই দেখে বলছেন ওটা তার সই নয়। অন্যদিকে তাপস মাইতি সিআইডিকে জানায় স্বাক্ষরটি তার। এদিন 7 সকালে সইয়ের নমুনা সংগ্রহ করতে বোলপুরে পৌঁছে গিয়েছিল 21 নম্বর ওয়ার্ডে নায়কপাড়ায় চন্দ্রনাথের বাড়িতে সিআইডি পর্যন্ত হাজির হয়েছিল। ছোট এবং বড় হরপে তৃণমূল বিধায়কের সইয়ের নমুনা সংগ্রহ করে কলকাতায় ফিরে এসেছিল পুলিশ আধিকারিকরা। ভিডিও রেকর্ডিংয়ের মধ্যে দিয়ে চন্দ্রনাথের সই নমুনা সংগ্রহ করেছিল সেদিন সিআইডি অফিসাররা। তবে সিআইডি সূত্রে জানা গিয়েছিল শপথ গ্রহণের দিন বাংলায় সই করেছিলেন বিধায়ক চন্দ্রনাথ সিনহা। আর বিরোধী দলনেতা নির্বাচনের সমর্থনপত্রে সই নিয়েই উঠছে একাধিক জটিলতা। এবং এই জটিলতার মাঝেই এক সময় কালো কনভয়ে, কালো কাঁচে মোড়া সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় আজ নিমিষের মধ্যে ভ্যানিশ হয়ে গেছে। নিজের পাতা ফাঁদে কি নিজেই বন্দী হতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী? পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে ইস্যুটিকে ট্রাম্প কার্ড বানিয়েছিল বিজেপি, আজ সেই ব্যবস্থাপনায় যেন উল্টো বুমেরাং হয়ে ফিরে এসেছে খোদ হিন্দুত্ববাদী রাজনীতির সমর্থকদের দিকে। বর্তমান পশ্চিমবঙ্গের ব্যস্ত রাজপথ থেকে শুরু করে ছোট ছোট অলিগলি, হাইওয়ে থেকে শুরু করে উড়ালপুল, সর্বত্র যেন নেমে এসেছে এক অদ্ভুত এবং অভূতপূর্ব স্থবিরতা। ট্রাফিক সিগন্যালের লাল সবুজ আলো বারবার বদলাচ্ছে। কর্তব্যরত ট্রাফিক পুলিশ অবিরাম বাঁশি বাজিয়ে চলেছে, আর চারপাশের গাড়ির হর্নের আওয়াজে কান ঝালাফালা হয়ে উঠছে। তবু রাস্তার চাকা ঘুরছে না, থমকে আছে জনজীবন। কারণ পুরো সড়ক জুড়ে বুক ফুলিয়ে রাজত্ব করছে বেওয়ারিশ গরুর দল। পথচারী থেকে শুরু করে ব্যবসায়ী, সাধারণ মানুষ থেকে পরিবহন চালক, সবাই আজ এই পরিস্থিতিতে চরম ভোগান্তির শিকার। আর এই চরম বিপাকে পড়ে মাথায় হাত পড়েছে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দীর্ঘদিন ধরে ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকার এবং তাদের উগ্র সমর্থকেরা গরু রক্ষার নামে সাধারণ এবং নিরীহ মুসলিমদের উপর অভাবনীয় অত্যাচার চালিয়ে আসছিল। সামান্য গুজবের উপর ভিত্তি করে পিটিয়ে নির্যাতনের মতো জঘন্য ঘটনাকে স্বাভাবিক বিষয়ে পরিণত করেছিল। কিন্তু তারা ভুলে গিয়েছিল এই গরু ব্যবসার সাথে জড়িত তৃণমূল পর্যায়ের অর্থনীতির সবচেয়ে বড় অংশীদার এবং সুবিধাভোগী খোদ হিন্দু সমাজ। হিন্দু পরিবারের যে কৃষকেরা বা যারা দুগ্ধ ব্যবসার সাথে জড়িত, তারা তাদের জীবনের সমস্ত সঞ্চয় ঢেলে দিয়ে একটি বা দুটি গরু লালন পালন করে থাকেন। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে গরু ও মাংস ব্যবসা নিয়ে একাধিক কঠোর ও অবাস্তব নির্দেশনা জারি করা হয়েছিল। বলা হয়েছিল অনুমতি ছাড়া গরু বা মহিষ জবাই করা যাবে না, পশুর বয়স নির্দিষ্ট সীমার উপরে হতে হবে এবং শুধুমাত্র সরকার অনুমোদিত কসাইখানায় জবাই করতে হবে। কিন্তু সমালোচক এবং বিশেষজ্ঞরা বলছেন বাস্তবে অধিকাংশ এলাকায় এই ধরনের আধুনিক সরকারি কসাইখানার কোনো পর্যাপ্ত ব্যবস্থাই নেই। মাওলানা কাসেমি সরকারের এই নীতির কড়া সমালোচনা করে বলেছিলেন, যদি সরকার সত্যি এই খাতে কঠোর নিয়ন্ত্রণ করতে চায় তাহলে আগে পর্যাপ্ত কসাইখানা, পশু চিকিৎসা ব্যবস্থা ও বিকল্প পরিকাঠামো গড়ে তুলুক। আর তা যদি করতে না পারে তবে সরকারের উচিত গরুকে সরাসরি জাতীয় পশু হিসেবে ঘোষণা করে দেশে গরু জবাই। বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীকে ধরে বেধড়ক মারধর, নৃশংস হামলা, প্রাণনাশের হুমকি এবং অমানবিক নির্যাতনের অভিযোগ ঘিরে এবারে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। অভিযোগ শুধুমাত্র বিজেপি সমর্থন করার কারণেই তাকে বেধড়ক মারধর করা হয়। এমনকি হামলার পর দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে ভয় দেখিয়ে চুপ করে রাখার চেষ্টা করা হয়েছে বলে দাবি। ঘটনায় একাধিক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের হওয়ার পর
নতুন করে রাজনৈতিক পরিবর্তনের একটা রাজনৈতিক বিতর্কেরও সৃষ্টি হয়েছে। যদিও অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে এখনো পর্যন্ত তেমন কোনো প্রতিক্রিয়া মেলেনি। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডায়মন্ড হারবারের বাসিন্দা তথা বিজেপি কর্মী সমর্থক সৈকত দাস। তার দাবি, রাজনৈতিক পরিচয়ের কারণেই তাকে পরিকল্পিতভাবে আক্রমণের শিকার হতে হয়েছে। দীর্ঘদিন আতঙ্কের মধ্যে থাকার পর অবশেষে তিনি ডায়মন্ড হারবার থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। আর তার অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত 18 ডিসেম্বর 2025 সালে। অভিযোগ অনুযায়ী সেদিন ডায়মন্ড হারবারের কলেজপাড়া এলাকায় জয় শ্রীরাম গান চালিয়েছিল সৈকত দাস। আর এই ঘটনাকে কেন্দ্র করে তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। লিখিত অভিযোগে ডায়মন্ড হারবার পুরসভার একাধিক কাউন্সিলরের নাম উল্লেখ করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত সাহা, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস, 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিব্যেন্দু হালদার এবং 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলোক হালদার। সৈকত দাসের অভিযোগ, ওই দিন আচমকাই একদল ব্যক্তি তার উপরে চড়াও হয়। লোহার রড, বাঁশ এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় বলে দাবি। শুধু মারধরই নয়, তাকে খুনের চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ। আরও অভিযোগ, মারধরের পাশাপাশি তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়, তার গায়ে মূত্রত্যাগ করা হয়েছে। হামলার জেরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি করানো হয়, আর সেখানেই তার চিকিৎসা চলছে। ঘটনার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে অভিযোগ। সৈকতের বক্তব্য, হামলার পর অভিযুক্তরা তাকে এবং তার পরিবারের সদস্যদের লাগাতার হুমকি দিতে শুরু করে। থানায় অভিযোগ জানালে বাড়িতে হামলা, ভাঙচুর এবং পরিবারের সদস্যদের মারধরের হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেছেন। সেই কারণেই দীর্ঘদিন ভয়ে মুখ খুলতে পারেননি বলে দাবি তার। সৈকত দাসের কথায় অভিযুক্তরা রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ জানাতে তিনি সাহস পাচ্ছিলেন না। পরিবার নিয়ে নিরাপত্তাহীনতার মধ্যেই দিন কাটাতে হচ্ছিল। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর তিনি নতুন করে আইনের উপরে আস্থা রেখে পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। এরপর ডায়মন্ড হারবার থানায় লিখিতভাবে অভিযোগও জমা দেন। কি বলছেন সৈকত দাস, শুনবো। নবনির্বাচিত রাজ্য সরকার গঠন হয়ে গেছে, মন্ত্রিসভাও কাজ করতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কাজ করছেন নিশীথ প্রামাণিক, অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, তারা কাজ করছেন। কিন্তু এই মন্ত্রিসভা বাড়তে চলেছে। সোমবার এই মন্ত্রিসভা বর্ধিত হতে চলেছে। আরও দপ্তর বন্টন হবে, মন্ত্রিসভার তালিকা আরও লম্বা হবে। 33 থেকে 37 জনের মন্ত্রিসভা হতে পারে বলে আমাদের কাছে বিজেপি সূত্রে খবর। আর এই মন্ত্রিসভায় জায়গা করে নিচ্ছেন কারা কারা এই নতুন রাজ্য সরকারের মন্ত্রিত্ব পেতে চলেছেন, কাকে কোন গুরুত্বপূর্ণ দপ্তর দেওয়া হতে পারে, কিভাবে কর্মপদ্ধতি এগিয়ে চলবে। বিগত 15-20 দিন ধরে সাধারণ মানুষের মনে প্রশ্ন ছিল যে আরও মন্ত্রী কোথায় গেল, মন্ত্রিসভা আরও সামনে এগোচ্ছে না কেন। এ বিষয়ে যদিও এই রাজ্য সরকারের একটা স্ট্র্যাটেজি ছিল যে ধীরে ধীরে মন্ত্রিসভাকে বর্ধিত করা হবে, প্রথমেই একসাথে নয়, কারণ অনেকেই আগে মন্ত্রিত্ব সামলাননি, তাই দপ্তরগুলো বুঝে নেওয়ার পালা। আমরা দফায় দফায় দেখেছি বিজেপি নির্বাচিত বিধায়কদেরকে কখনো স্বাস্থ্য ভবনে বিধায়কদের টিম গেছে, তারা গিয়ে স্বাস্থ্য দপ্তরের কর্মীদের সঙ্গে কথা বলেছে, সচিবদের সঙ্গে কথা বলেছে। আমরা দেখেছি সল্টলেকের শিক্ষা দপ্তরে সেখানে বিজেপির বিধায়করা পৌঁছেছেন, সেখানে বিধায়কদের প্রতিনিধি দল আলাপচারিতা সেজে ছেড়েছেন, কথা বলেছেন। আবার বিভিন্ন দপ্তরে তারা গিয়েছেন, কথা বলেছেন। আসলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিয়েছিল যে মন্ত্রিসভা বর্ধিত যে কোনো সময় করা যেতে পারে, কিন্তু আগে দায়িত্ববোধগুলো বুঝে নিতে হবে। কোন দপ্তর কিভাবে চলে, কোথায় সচিবের কি ভূমিকা রয়েছে, মন্ত্রী হলে চেয়ারে বসলে কি দায়িত্ব পালন করতে হবে, এইগুলো বুঝে নেওয়ার দরকার রয়েছে। সোমবারে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা আরও একটু বড় হতে চলেছে। কারাই মন্ত্রিসভায় জায়গা পেলেন, সেটা সবচেয়ে বড় $1 মিলিয়ন প্রশ্ন। আমরা দেখেছিলাম যে অমিত শাহ এসে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার আগে সল্টলেকের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বৈঠক করে নেতা বেছে দিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী বাছা হয়ে গিয়েছিল। তারপর কারা মন্ত্রিত্বে থাকবেন সেটা মোটামুটি ঠিক হয়েছিল। আমরা দেখেছিলাম যে শুভেন্দু অধিকারীর সঙ্গে ব্রিগেডের অনুষ্ঠানে এই 5 জন মন্ত্রী তারা শপথ নিয়েছিলেন এবং এক একজনের হাতে একাধিক দপ্তর রয়েছে। যেমন দিলীপ ঘোষ, তিনি পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী, আবার তিনি প্রাণী সম্পদও দেখছেন। অগ্নিমিত্রা পাল নারী দেখছেন, নারী কল্যাণ দেখছেন, আবার পুরো দপ্তরও দেখছেন। অশোক কীর্তনিয়া
খাদ্য দপ্তরও দেখছেন, আবার গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। নিশ্চিত দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জির বিষয়ে কথা হয় এবং ভারতের যে মধ্যে যে অসংখ্য ঘটনা ঘটতেছে রাজনীতির প্রেক্ষাপটে এগুলো নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং ভারতের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।